দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। আকিরিস কোনটা হেলমেট সবগুলাকে বুড়ি আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত আছেন? ভিপি নূর সহ ভিপি নূরের দল এবং সর্বনয় যতই বিএনপির দালালি করুক তাদের কপাল খারাপ, এবং ভিপি নূর বিএনপির জন্য গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। বিএনপির এই শক্তিশালী একটা অংশ ভিপি নূরের উপর ক্ষুব্ধ, কারণ বিএনপির বাড়া ভাতে ছাই দিয়েছে ভিপি নূর। রাশেদের মতন লোকেরা যারা এলাকাতে মেম্বার ইলেকশনে পাশ করবে না, তারা কিন্তু এখন বড় বড় পদে বসে গেছে। আর বিপিনুর সাহেব তো তিনি মন্ত্রী হয়ে গেছেন। মন্ত্রী হওয়ার পর তিনি দাবি করছেন যে না ভাই, এত অল্প টাকা বেতনে আসলে একটা মন্ত্রীর পেট চলে না, মিনিমাম 10 লক্ষ টাকা বেতন দেওয়া উচিত। এখন রাশেদ খান এই দুজন সম্পর্কে একটু কথা বলতে চাই, কারণ এই দুজনকে এখন বাংলাদেশের সবাই বলতেছে দুই বাটপার। ইলিয়াস হোসেন যেভাবে তুইলা ধরছে, এগুলো শুনলে মনে হয় ভাঙুক, পাবলিকের কি টেকনি ভাঙুক, তারই টেকনি ভাঙা দরকার। প্রতীকী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অনুসন্ধানী প্রতিবেদনে তুলে এনেছেন নূরের উত্থানের এক অজানা উপাখ্যান। ভিডিওতে দেখানো হয়েছে একসময় সদরঘাটে কাঁথাবালিশ নিয়ে ঘোরাফেরা করা এবং 3 বেলা চাঁদের নোনাতে পান্তা ফোড়াতো সেই নূর এবং তার পরিবার আজ হেলিকপ্টারে বিলাসী জীবনযাপন করছেন। হাই হাই হাই, আমাদের মন্ত্রী সাহেব সর্বনাশ করছে। বেঙ্গুলের গায়ে চুলকানি দিছে। বেঙ্গুলের গায়ে চুলকানি দিলে নাকি বেঙ্গুল 100 হাত পানি নিচে কেউ নাকি সেঙ্গা মারে। আর সাংবাদিক ইলিয়াস হোসেন তো বেঙ্গুলের দাদা, উনার গায়ে পাড়া দেওয়া, উনারে চুলকানি দেওয়া তো বুঝেনি খেলা কোন লেভেলে যাবে। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, রাস্তা দখল হয়ে গেছে হকার দ্বারা। বিএনপির হকাররা সব রাস্তা দখল করে নিয়েছে। আপনি তো বিএনপির হকারদেরকে সামলাতে পারছেন না। 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াস প্রতিমন্ত্রী নূরের বিরুদ্ধে যে ভিডিওটা প্রকাশ করেছে, সেই ভিডিওটা প্রকাশ হওয়ার সাথে সাথে ভিপি নূরের বিরুদ্ধে বিরোধী দল এবং সাধারণ জনগণ কড়া হুঁশিয়ারি জানাচ্ছে এবং বিএনপিকে পরামর্শ দেওয়া শুরু করেছে যে প্রতিমন্ত্রী পদ থেকে তাকে বহিষ্কার করা হোক। আর এই বিষয়টা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। গতকালকে ভিপি নূরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলো দিয়েছে, মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে যে আসলে এই জুলাই অভ্যুত্থান কাদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানিয়েছে। ভিপি নূরের মতন একজন ব্যক্তি যিনি আওয়ামী লীগের দয়ায় ভিপি হয়েছিল, এটা তো আমরা সকলেই জানি। আমি ভিপি নূরকে নিয়ে অনেকগুলো ভিডিও করছিলাম, তখনও বলছিলাম যে ওনাকে মনে হয় জায়গাগুলো অনেকটাই আসলে প্রো সার্ভিস তিনি দিচ্ছেন। তো যাই হোক, যখন সেই ভিপি নির্বাচনটা হয়েছিল, আপনাদের খেয়াল থাকার কথা, সেই ভিপি নির্বাচনে নূর একমাত্র তার টিমের মধ্যে তিনি ভিপি নির্বাচিত হলেন, আর বাকি পুরো টিমটাই ছিল ছাত্রলীগের। এরপরে অনেকেই পুনরায় নির্বাচন দাবি করলেও ভিপি নূর তখন কিন্তু বিষয়টা নিয়ে বলছিলেন জানা না, তার যেই ভিপি পদের নির্বাচনটা এইটা সুষ্ঠু হয়েছে, আর বাকিগুলাতে ছাত্রলীগ ট্যাম্পারিং করছে অথবা জালিয়াতি করছে। এরপরে বিভিন্নভাবে নূরের বিভিন্ন অ্যাক্টিভিটিস বিকাশকে কেন্দ্র করে তারা ওই যে সম্ভবত আমতারেক অথবা রাশেদ, আমার নামটা সঠিক খেয়াল নেই, বাট এই দুজনের একজনই কেউ হবে, যে আমাদের প্রবাসীদের স্ত্রীদেরকে ফেসবুকে আহ্বান করছিল আপনাদের সনাটন যা আছে বেচা বা যে ডিপোজিট যা আছে এগুলো কিছু ভেঙ্গা আপনারা আমাদেরকে ফান্ডিং করেন, আমরা রাষ্ট্রকে সার্ভ করব। রাষ্ট্রকে এখন সার্ভ করছে। রাশেদের মতন লোকেরা যারা এলাকাতে মেম্বার ইলেকশনে পাশ করবে না, তারা কিন্তু এখন বড় বড় পদে বসে গেছে। আর বিপিনুর সাহেব তো তিনি মন্ত্রী হয়ে গেছেন। মন্ত্রী হওয়ার পর তিনি দাবি করছেন যে না ভাই, এত অল্প টাকা বেতনে আসলে একটা মন্ত্রীর পেট চলে না, মিনিমাম 10 লক্ষ টাকা বেতন দেওয়া উচিত, আরো সুযোগ সুবিধা দেওয়া উচিত। এই নুরু তিনি দীর্ঘদিন কথা বলছেন গণতন্ত্রের, দীর্ঘদিন কথা বলছেন চষাচষির, কিন্তু এখন তিনি যখন একটা জায়গায় বসছেন, তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে আরো কয়েক গুণ বাড়ানোর কথা বলছেন। অভিযোগ অনেক কিছু তার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তুলে এনেছেন। এখন এই যে দ্বন্দ্বগুলোর একটা মূল কারণ আমি যাচাই করছিলাম, অনেকগুলো রেফারেন্স ঘাটছিলাম। তো সর্বশেষ যেখান থেকে আসলে শুরুটা 2021 সালে ভিপি নূরের একটা বক্তব্যকে কেন্দ্র করে। ভিপি নূর কিন্তু যখন কথা বলে দেখবেন যে মুখের ব্যালেন্স ট্যালেন্স থাকে না, মানে তিনি যে ডাকসুর একজন ভিপি ছিলেন, কথাবার্তাতে ওরকম বোঝা যায় না, মাঝে মাঝে 2-4টা ভালো কথা বলে। যাই হোক, তো 2021 সালে নূরের একটা ফেসবুক বক্তব্যকে কেন্দ্র করে সম্ভবত সাংবাদিক ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে একটা মামলা করছিল। 2023 সালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে অভিযোগপত্র গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় মামলাটি খারিজ করে, অর্থাৎ আওয়ামী লীগের সময় মামলাটা রুজু হয় না। এখন এই বিষয়টা আমি বেশ কয়েকটা তথ্য ঘাটাঘাটির পর আমার সামনে আসলো, সঠিক তথ্য হয়তো সাংবাদিক ইলিয়াস জানবেন, তিনি কিন্তু তার ভিডিওতে আবার এই কথাটা বলেন নাই। এখন ভিপি নূরের তার যে রাজনৈতিক উত্থান বা অর্থনৈতিক উত্থান, এ নিয়েও কিন্তু সাংবাদিক ইলিয়াস সবচেয়ে বেশি খোঁচাটা মারছেন যে লঞ্চে করে গাট্টি বুসকা নিয়ে আইসা, তারপর যে রাতারাতি তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, এখন তিনি হেলিকপ্টারে ঘুরেন, তারপরে হচ্ছে দুবাই গিয়ে তিনি 5 স্টার হোটেলে থাকতে চান, টাকা ব্যাপার না। আর 2009 সালে
সালে ডাকসুর ভিপি হওয়ার পর নূর এবং তার পরিবারের যে জীবনযাত্রা এবং সম্পদের দৃশ্যমান পরিবর্তন, এগুলো নিয়েও তিনি অভিযোগ তুলেছেন যে কোপাচ্ছে শামসু, টাকা কি বাচ্চু দিচ্ছে নাকি অন্য কেউ দিচ্ছে। নূর এবং তার পরিবারের হেলিকপ্টার যেই ইদানিং ব্যবহারের একটা বিষয় অনেকের সামনে আসছে, এটা নিয়েও প্রশ্ন আসছে যে আসলে এই টাকার উৎসটা কোথা থেকে আসে। তো নূরের যে বক্তব্য, 2024 সালে সরকার পতনের পর অনলাইন যোদ্ধা প্লাস যারা বাংলাদেশে থাকা যোদ্ধারা ছিলেন তাদের একটা ডিভাইডেশন হয়, বিশেষ করে সাংবাদিক ইলিয়াসের সাথে অনেকের ডিভাইডেশন হয়। তো তৎকালীন প্রেক্ষাপট থেকে আজকের দিন পর্যন্ত পিনাকি এবং ইলিয়াস তাদের মধ্যে একটা কম্বো থাকলেও বাকিদের মধ্যে কিন্তু একটা ডিভাইডেশন হয়ে গেছে। তো সেখান থেকে সাংবাদিক ইলিয়াস যখন সরকার পরিবর্তনের পর বিভিন্ন ভিডিও বানাচ্ছিলেন, নূর তখন ইলিয়াস এবং পিনাকিকে সার্ফ এক্সেল দিয়ে বারবার ধুচ্ছিলেন, মানে নানান কথা বলতেছিলেন যে এরা খালি সারা বাংলাদেশে ভেজালি লাগাই রাখতে চায়, এরা এই দেশটারে কখনো শান্ত দেখতে চায় না, বিদেশ বসে বসে এরা মনে করে কলের টিপ দিব এখানে আর পানি পড়বে, বাংলাদেশে কেউ জ্যাফতের গরু খাবে, কেউ গিয়া এই অফিস ভাঙচুর করবে, ওই কাজ করবে। অর্থাৎ তারা তাদের এজেন্ডাগুলো বিদেশ দিয়ে বৈশা তাদের যে মানে গান্ডু ফলোয়ার আছেন নূরের ভাষায়, তো তাদেরকে দিয়া তারা আসলে বিদেশ থেকে বসে এক ধরনের গডফাদারগিরি চালাইতেছে, ইউনুসের সময় চালাইছে। সো সামনের দিকে এটা চলবে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, মামলা করার হুঁশিয়ারি পর্যন্ত ভিপি নূর দিয়েছিলেন। অর্থাৎ দুইটা পক্ষের মধ্যে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে কর্তৃত্ব। সাংবাদিক ইলিয়াসের মধ্যেও আছে যে তিনি বিদেশ থেকে অনেকটা মানে কর্তৃত্ব প্রভাব তৈরি করতে চান, পিনাকি তো আছেই, আবার ভিপি নূর দেশে বসে সেও কর্তৃত্ব প্রভাব তৈরি করতে চায়। বিষয়টা আসলে কর্তৃত্ব এবং প্রভাবের খেলাখেলি। আবার ধরেন সাংবাদিক ইলিয়াসের অনেক অপছন্দের মানুষ আছে যাদেরকে বিভিন্ন সাপোর্ট করে টেকনিক্যালি, আপনার যেমন তৌহিদ আফ্রিদি থেকে শুরু করে অনেকেই সাপোর্ট করছে, এগুলো নিয়ে কিন্তু আবার তাদের মধ্যে ভেতরকার আরেকটা দ্বন্দ্ব আছে। তো সব কিছু মিলিয়ে এখানে মূল যে ইস্যুটা আপনার আমার কাছে মনে হয়েছে এটা অনলাইন অফলাইন একটা যে ক্ষমতা কর্তৃত্ব, এটার একটা দ্বন্দ্ব। তবে ভিপি নূরের কথাবার্তা, তারপরে হচ্ছে তার যে বিভিন্ন অ্যাটিটিউড, মানে এগুলা কিন্তু অনেকটা আগে থেকেই অনেকে বলতেন যে ছাপড়ি টাইপ, তবে আমার কাছে তোরা ছাপড়ি মনে হয় নাই, মনে হয়েছে যে তিনি আসলে যে জায়গাটা হোল্ড করেন ওই জায়গাটা পর্যন্ত যাওয়ার পরে তার যে কথাবার্তা, বাচন ভঙ্গি অথবা স্পিচ অফ ডেলিভারি, যেটা তিনি কথা বলেন, সামনের মানুষটাকে নিয়ে যখন কথা বলেন, সামনে যে মানুষটা আছে তাকে যথেষ্ট হেয় প্রতিপন্ন করার অর্থাৎ ছোট করার চেষ্টা করেন। আর আজকের দিনে সাংবাদিক ইলিয়াস এই 30 মিনিট প্লাস একটা ভিডিও করে ভিপি নূরের আসলে ঢাইলা দিছে। এখন এই ভিডিও প্রকাশের পর ভিপি নূরের দাবি হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি গংরা তারা বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে কন্টেন্ট তৈরি করে দুই কারণে, অর্থনৈতিক ইস্যু প্লাস ডলার কামানোর, অর্থাৎ আমরা যারা ভিডিও বানাই 2-4 পয়সা গরিব মানুষ আপনারা দেখতে পাই, ওইটা যেন বেশি বেশি ওরা ভিডিও দেখে হয়। দ্বিতীয়ত টাকার বিনিময়ে যে কথাগুলা মানে তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছে এখানে টাকা খাচ্ছে। তবে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে আমি যতটুকু চিনি, এই লোকটার কম বেশি আগাগোড়া পরিচয় একটা দীর্ঘদিন ছিল, টাকা দিয়ে সাংবাদিক ইলিয়াসকে কিনা যাবে না, এটা হচ্ছে বাস্তবতা। আপনি বি অনেস্টলি যেটা সাংবাদিক ইলিয়াসের সাথে আপনি কথা দিয়ে তারা কিনতে পারবেন, হয়তো পজিটিভ নেগেটিভ একটা সম্পর্ক থাকলে, কিন্তু টাকা খাইয়া ইলিয়াস ভিডিও বানাবে, এই নূরের এই হাস্যকর কথা আসলে কেউই বিশ্বাস করবে না। এবং কি তাদের দাবি জুলাই পরবর্তী সময়ে জামাতের এজেন্ট হিসাবে ভিপি নূর বক্তব্য দিচ্ছে যে সাংবাদিক ইলিয়াস কাজ করছে, এটা সত্য। সাংবাদিক ইলিয়াস প্রকাশ্যে যখন এই অবস্থানটা নিছিল ইউনুসের পতনের পর বা মানে নির্বাচনের আগ মুহূর্তে, তখন তার পুরোটা অবস্থান কিন্তু জামাতের পক্ষেই ছিল, প্রকাশ্যে তিনি অনেক জায়গায় গিয়েছেন। তো অন্তরে অন্তরে কি সেটা আসলে আমরা জানতাম না, ভিপি নূরের দাবি হচ্ছে এটা। আর গণ অধিকার পরিষদের যেই নেতাকর্মীরা আছে সব তো বিকাশ, তো এই বিকাশদের পিছনে আপনার ইলিয়াস এবং পিনাকি তাদের পেছনে লেগে আছে। এটা নিয়ে লাগতেই পারে, যেহেতু পাবলিক ফান্ড আপনারা পাবলিক থেকে আনতেছেন, শুনলাম আমরা এসির টাকা নাই, অফিসের ভাড়া দেওয়া হয়, অর্থাৎ নানান বিষয় নিয়ে এই ঝামেলাগুলো আসলে পাকাইছে। তো ভিপি নূর সহ ভিপি নূরের দল এবং সরমনাই যতই বিএনপির দালালি করুক তাদের কপাল খারাপ। ভিপি নূর সাময়িক সময়ের জন্য বিএনপির দালালি করে একটু সুযোগ সুবিধা পেয়েছিল, কিন্তু কপাল পড়তে যাচ্ছে, কিছুই পাবে না। চরমনাইতে কিছুই পাবে না, শুধু দালালি করে যাবে। এখন বিএনপি চালাক দল, চালাক না হলে তার ক্ষমতায় আসতে পারতো না। ডেফিনেটলি বর্তমানে বাংলাদেশে যারা রাজনীতি করছে যে কারো চাইতে বিএনপি যোগ্য এবং চালাক। আর যোগ্য চালাক বলেই তো ডিপ স্টেটকে ম্যানেজ করে, ইউনুসকে ম্যানেজ করে, ভারত আমেরিকাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে পেরেছে। এমনকি আওয়ামী লীগের ভোট, হিন্দুদের ভোটও নিজেদের বক্সে নিতে পেরেছে। এটা সর্বোচ্চ চালাকির যোগ্যতার প্রমাণ। এখন চালাক দল বিএনপি তারা এই চরমনাইয়ের মতো এবং ভিপি নূরের মতো দুর্বল দলকে ওইভাবে সুযোগ সুবিধা দিবে না। তারা তাদের যতটুকু ব্যবহার করার ততটুকু ব্যবহার করে তারপরে টিস্যু পেপারের মতো ছড়ে দিবে। তো ভিপি নূরের প্রয়োজনীয়তা প্রায় শেষ হয়ে গেছে, বরং ভিপি নূর বিএনপির জন্য গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। বিএনপিরই শক্তিশালী একটা অংশ ভিপি নূরের উপর ক্ষুব্ধ, কারণ বিএনপির 12 ভাতে ছাই দিয়েছে ভিপি নূর। এবং ছাত্র দলের অনেকেই ক্ষুব্ধ যে ছাত্র দলের অনেক ত্যাগী নেতা তারা যুগ যুগ ধরে ছাত্র দল করে জেল খেটে নির্যাতিত হয়ে কেরিয়ার বিসর্জন দিয়ে
কিছুই পেল না। আর রাশেদ খান এসে, কোথাকার কি রাশেদ খান, 2 দিনের বৈরাগী, সে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সচিব মর্যাদার, আর ভিপিনুর এমপি। অথচ ভিপিনুরের চাইতে কয়েক হাজার গুণ ত্যাগী নেতা হাসান আল মামুন থেকে শুরু করে আরো অনেকে বঞ্চিত। যার ফলে এমনিতেই ভিপিনুরেরা বিএনপিতে বেশি দিন বিএনপির আশেপাশে ঘিসতে পারবে না। তার মধ্যে আবার বিএনপির যে প্রয়োজনীয়তাটা ছিল যে তরুণদের বিপরীতে, যেমন এনসিপি জামাতের সাথে গেছে, এখন বিএনপির সাথে তরুণ আছে, এটা একটু দেখানো দরকার। যার ফলে ভিপিনুরকে নানান সুযোগ সুবিধা দিয়ে, যেভাবে হোক না কেন যোগ্যতার চাইতে বেশি সুবিধা দিয়ে বিএনপি তাদের দলে ভিড়িয়েছিল। এখন তো আর বিএনপি সেই প্রয়োজনীয়তা নাই। আর এখন বরং ভিপিনুর দুর্নীতি করে, আওয়ামী লীগকে পুনর্বাসন করে, বিএনপিরই একটা ত্যাগী অংশকে নির্যাতন করে ব্ল্যাকলিস্টেড হয়েছেন। যার ফলে ভিপিনুর একটা শিক্ষা পাবেন, ভিপিনুরকে মন্ত্রী পরিষদ থেকে বের করে দেওয়া হবে। একই সাথে আরেকটা মজার খেলা আছে, যেটা চরমনায়ের ক্ষেত্রেও একই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এটা ইনস্ট্যান্ট শিক্ষা তারা পেতে যাচ্ছে, বিএনপি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। চরমনাই হচ্ছে বিএনপি নির্লজ্জ দালাল। চরমনায়ের মানহাজটা কি, এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আওয়ামী লীগ আমলে যা দেখেছেন এখনো তা। চরমনায়ের মানহাজ হচ্ছে ক্ষমতাসীনদের পাচাটা। আওয়ামী লীগ যখন ছিল তখন আওয়ামী লীগের দালালি করেছে, তবে তাদের মজার থিওরি আছে। তারা উপরে উপরে ভাব নেয় যে আমরা সরকার বিরোধী, সরকারের বিরোধী 2-4টা কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে পলিসিগতভাবে নানানভাবে সরকারের পক্ষে থাকে এবং সরকার যেটা চায় সেটা করে। হাসিনা আমলে দেখেছেন যে হাসিনার বিরুদ্ধে ঠিকই বলতো চরমনাই পীর সাহেবরা, আবার হাসিনার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করত, আবার হাসিনা বিরোধীদের মধ্যে বিভক্তি তৈরি করতে চরমনাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তাদের মানহাজ হচ্ছে এটা। এখন বিএনপি ক্ষমতা এসেছে, সেম বিএনপির বিরুদ্ধে 2-4টা কথা বলে, কিন্তু তলে তলে বিএনপির দালালি করে। বিশেষ করে 2টা বিষয় প্রমাণিত হওয়ার পর আপনি যদি চরমনাইকে বিএনপির দালাল না বলেন, আপনি রাজনীতি বুঝেন না। কি 2টা বিষয়? সর্বশেষ যে বিষয়টা, চরমনাইয়ের একমাত্র এমপি প্রার্থী তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, চরমনাই নাকি শরিয়া আইনের জন্যই রাজনীতি করে, তাকে রাষ্ট্রপতি পদে ভোট দিয়েছেন। বুঝেন যে চরমনাইয়ের রাজনীতি আছে। চরমনাইয়ের বিশাল মুরিদ বলয় তারা চরমভাবে বিভ্রান্ত হচ্ছে এবং দ্বিধাগ্রস্ত হচ্ছে চরমনাইয়ের এই কনফিউজিং ডিসিশনের মাধ্যমে। দলের মহাসচিব বিবৃতি দেন যে না, আমরা ভোট দিব না, আমাদের এমপি ভোট বর্জন করবে। সেই বিবৃতি তাদের পেজ থেকে ডিলিট করে দুপুরের পরেই তাদের এমপি সালাউদ্দিন আহমেদের ধমককে তাকে ভোট দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিয়া আইন মানেন না, তাকে ভোট দেন। এটার পরও যদি আপনি চরমনাইকে বিএনপির দালাল না বলেন, আপনি কিচ্ছু বুঝেন না রাজনীতি। অবশ্যই বিএনপি দালাল। তাহলে কি বোঝা গেল? চরমনাই আসলে বিএনপির টিস্যু ব্যবহৃত হয়। তো বিএনপির বিরুদ্ধে যা বলে ওটা হচ্ছে ভান ধরা। আবার বিএনপি চরমনাই নাকি জুলাই সনদের পক্ষে, কিন্তু জুলাই সনদকে উপেক্ষা করে যে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করে সংবিধান সংশোধনের একটা কমিটি বিএনপি গঠন করেছে, সেখানে চরমনাইয়ের এমপিকে 12 নম্বরে ঢুকিয়ে দিয়েছে। চরমনাই জানেও না, এবং তারা বলেছে যে চরমনাইয়ের সেই এমপি ফেসবুক পোস্টে বলেছিলেন যে তিনি জানেন না, তার অনুমতি ছাড়া তার নাম ঢুকিয়ে দিয়েছে। অনুমতি ছাড়া নাম ঢুকিয়ে দিলে তিনি সেখান থেকে বের হয়ে আসতে পারতেন, পদত্যাগ করতে পারতেন, তিনি বিদ্রোহ করতে পারতেন না। তিনি সেই কমিটিতে আছেন এবং অবশ্যই মিটিং হয়ে থাকলে সেখানে তিনি গেছেন এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনির আশেপাশে তিনি থাকেন। মজা না? ফেসবুক পোস্ট দিয়ে বলেন যে আমি জানি না সংবিধান সংশোধন কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে, অথচ সেই কমিটিতে এখন কাজ করছেন। বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। বাটপাড়ির সমস্ত লিমিট চরমনাই ক্রস করেছে। তো দর্শক, সেখানে বাস্তবতা এটাই দাঁড়ায় শেষ পর্যন্ত যে চরমনাই স্বাধীনতা নেই, কেনা গোলামের মতো। বিএনপি যা বলে সেটা তারা করতে হয়, করে, তাদের ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, তো দালাল। এখন এই দালালি হয়তোবা একটা ফাঁদে পড়েছে, হোয়াটএভার। এখন অবস্থা যেটা দাঁড়িয়েছে, এরকম দালালি যতই করুক, যতই সার্ভিস দিক না কেন বিএনপিকে, চরমনাই এবং ভিপিনুরের দল, লাভ নাই, লাভ হবে না, কিছুই পাবে না। বিএনপির সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি। এর মানে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নিলে চরমনাই 2-4 জন চেয়ারম্যান মেম্বার হওয়ার সব, এটা তো আর হচ্ছে না। যে বিএনপি সমর্থন দিয়ে কিছু একটা দিবে, জাতীয় মসজিদের ক্ষতিপত্রটাও দিল না, ইসলামী ফাউন্ডেশন ডিজি চেয়েছিল তাও দিল না। কি দেয়? এইসব দালালির বিনিময়টা কি দেয় জানেন? বিনিময় দেয় হচ্ছে ইমাম খতিবদের কিছু পয়সা পাতি দেয়, তখন শায়েখে চরমনাইকে একটু দাও। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।
আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।